তাহলে দেখো এরকম মনে পড়ে গেছে, তাই না? একটা হলো বই খরা, তোমরা একটু খাতায় নোট করো, কাজে লিখে পড়ে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের একটু শিখা হয়ে গেল। বই খরা, অঙ্ক করা, তারিখ দিবা যে কত তারিখে এটা শিখলা, সেটা তাহলে পরবর্তীতে দেখলে মনে করবে। দেখছো, তাই না? ইংরেজিটাও দেবে, এটাকে বলা হয় অ্যান্ড্রোক্রাইন। অ্যান্ড্রোক্রাইন, অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড, এটা হলো অ্যান্ড্রোক্রাইন। এটা মনে রাখো, বহিঃখর গ্রন্থি থেকে যে রস বের হয় সেটা হলো এনজাইম হয়, সেটা এনজাইম। এটাকে আমরা বাংলায় উৎসেচক বলি, তাই না? আর অন্ধকার গ্রন্থি থেকে যেটা ক্ষরণ হয় তার নাম হলো হরণ। আচ্ছা, এখন যে এনজাইম উৎসেচক, আসলে এই উৎসেচকটা কিন্তু আসলে এটা বাংলা কথা না, হ্যাঁ, এটা কিন্তু সংস্কৃত ভাষা থেকে আসছে উৎসেচক, ঠিক আছে? এনজাইমটা ইংরেজি শব্দ। তাহলে এর আসল বাংলা কি বলতো? এর আসল বাংলা হলো পরিবর্তনকারী। পরিবর্তনকারী, অর্থাৎ এরা কোনো বিক্রিয়ার পরিবর্তন করে, এর নাম হলো পরিবর্তনকারী। আসল বাংলা হলো পরিবর্তনকারী, আসল বাংলা পরিবর্তনকারী। আচ্ছা, এখন দেখো যে এনজাইমের আসল কাজটা কি? এনজাইমের কাজ হলো যে এরা হলো কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করে। ত্বরান্বিত বলতে কিন্তু দুটাই বোঝায়, তাই না? বিক্রিয়াকে বাড়িয়ে দিতে পারে, বিক্রিয়াকে কমিয়ে দিতে পারে, এটা হলো ত্বরান্বিত। হ্যাঁ, যে যেমন ধরো বিয়ের ক্ষেত্রেও কিন্তু মানুষই এনজাইমের মতো কাজ করে। যে ধরো যে কারো যখন বিয়ে হয় তখন কিন্তু কেউ না কেউ তো মাধ্যম হয়, তাই না? ওই মাধ্যমটা কিন্তু এনজাইম। তো ওই মাধ্যম চাইলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে, ওই মাধ্যম চাইলে বিয়েকে ক্যান্সেল করে দিতে পারে, তাই না? তো এরকম ঘটে। যেমন একটা ঘটনা আছে যে তোমার এক বন্ধু বিয়ে করবে, তো মেয়ের বাবা তাকে দেখা করতে বলছে। তো মেয়েটা খুব বড় লোক, তো বন্ধুর খুব ইচ্ছা যে এটা বিয়ে করতে হবে আমাকে। তখন তার এক বন্ধুকে বলছে যে শোন, আমাকে তো মেয়ের বাবা ডাকছে, তো তুই একটু আমার হয়ে আমার সাথে যাবি। তো আমি যা যা বলবো, নিজের প্রশংসা তো নিজে করা যায় না, তো তুই একটু বাড়ায় বাড়ায় বলবি, তাহলে মেয়ের বাবা খুশি হবে, তাহলে বিয়েটা রাজি হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি তোর প্রশংসা করবো এবং সব কিছু বাড়ায় বাড়ায় বলবো, তাহলে বিয়ে হয়ে যাবে, রাজি হয়ে যাবে। তো ও দিছে। এবার মেয়ের বাবা বলছে যে ছেলেটাকে বলছে, বাবা তুমি কি কোনো চাকরি টাকরি করো? তো বলছে করি একটা ছোটখাটো। ওর বন্ধু তখন ভাড়ায় বলতে হবে, ওর বন্ধু বলছে আরে ছোটখাটো চাকরি মানে এই তুই না বিশাল বড় চাকরি করিস, তোর নাম আসে 5 লাখ টাকা বেতন। কিন্তু বেশি ভাড়ায় বলে ফেলেছে, হ্যাঁ। তো তখন ওই বন্ধু ভাবছে এত ভাড়ায় বলতে হবে, তাই বলে এখন সামনে তো বলতে পারছে না যে ও তো ইঞ্জিনিয়ার হতে গেছে, বিক্রিয়াকে ত্বরান্বিত করবে, হ্যাঁ। কিন্তু উদ্দেশ্য তো পজিটিভ, নেগেটিভ হওয়া যাবে না, তাই না? তা এখন পজিটিভ করতে যা দেখো কি হয়। এবার বলছে যে বাবা তোমাদের কি ঢাকাতে বাড়ি টাড়ি আছে? তখন
ছেলেটা বলছে আছে একটা ছোটখাটো। আর ওর বন্ধু, আরে ছোটখাটো মানে তোদের না পাঁচটা বাড়ি, সবই তো তোর নামে। তোর গুলশানে একটা বাড়ি, তেজগাঁ একটা বাড়ি, কোনো বাড়ি তো 10 তলা কম না, সব 10 তলার উপরে। তাহলে বুঝো কত বড় লোক হবে। এখন এই চিন্তা করছে যে বন্ধু চিন্তা করছে এইভাবে যদি পাড়ায় বলে তাহলে তো বিশ্বাস করবে না, এত পাড়ায় বলতে হবে। তখন ও একটু কাশি দিচ্ছে যেন, মানে এত পাড়ায় না বলে একটু কাশি দিচ্ছে। তো তখন হচ্ছে যে এবার মেয়ের বাবা বলছে, বাবা তুমি কাশছো, তোমার কাশি হয়েছে? তখন ছেলেটা বলছে না না তেমন কিছু না। হ্যাঁ, এই ক্ষেত্রেও বাড়ায় বলছে, মনে করছে এটা বাড়ায় বলতে হবে। তখন ওর বন্ধু বলছে তেমন কিছু না মানে তোর না কাশতে কাশতে যক্ষা হয়ে গেছে। তখন মেয়ের বাবা বলছে না না যক্ষা ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবে। তাহলে কি হবে, এখানে বিক্রিয়া নেগেটিভ হয়ে গেল না? কিন্তু তারপরে কিন্তু ওর বন্ধু কিন্তু এনজয়, তাই না? নেগেটিভ হলো এনজয়, তাই কি না? তাহলে এনজয়ের দুই কাজে, বাড়ায় দিতে পারে কমায় দিতে পারে, এই পরিবর্তন করে বিক্রিয়া, এই জন্য নাম হলো পরিবর্তন করে। ঠিক আছে? হরমোন এটা ল্যাটিন শব্দ, হ্যাঁ, ল্যাটিন হরমা থেকে আসছে, হরমা, ল্যাটিন হলো হরমা থেকে আসছে। ল্যাটিন হরমা মানে হচ্ছে আমরা উত্তেজিত করি, আমরা উত্তেজিত করি, আমরা উত্তেজিত করি। মানে যেটাই পড়বা মনে রাখতে হবে, তুমি যখন কোনো কিছু ডিপলি ভাবে পড়বা তখন তুমি সেটা কখনো ভুলবা না এবং তোমার এটা ভালো লাগবে। আর তুমি যদি না বুঝে এমনি মুখস্থ করো আর কি, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে যে সব ভুলাই যাবে। হ্যাঁ, যে যেমন একজন হচ্ছে যে একটা নাটকে ওর একটা পাঠ আছে, পাঠটা হলো এইটুকু যে হাড়ি খুলিয়া দেখে দাও রসগোল্লা নাই। এটা তো সহজ একটা বিষয়, এটা তো মুখস্থ করার কোনো বিষয় না। কিন্তু এটা মুখস্থ করতে খুব, হাড়ি খুলে দেখলাম রসগোল্লা নাই, হাড়ি খুলে দেখলাম রসগোল্লা নাই, অযথা মুখস্থ করে যাচ্ছে, এটা জাস্ট বুঝে নিলে হলো ব্যাপারটা। এবার দেখা গেল যখন আসল নাটক শুরু হলো তখন বলছে রসগোল্লা খুলিয়ে দেখলাম হাড়ি নাই। বুঝতে পারছো? এই জন্যে পড়াশোনাগুলা তুমি হলো খালি জাস্ট বুঝে নিবে, তাহলে দেখবে ওটা তোমার মনে থাকবে। ব্রেন কিন্তু মুখস্থ করাটাকে পছন্দ করে না। ও হলো মানে যেমন ধরো মানুষ পেপার পড়তে এনার্জি তোমার লস হয় না, বা মোবাইল দেখতে এনার্জি লস হয় না, কারণ এটা তো ব্রেনের উপর প্রেশার দেওয়া হয় না যে তো এটা মুখস্থ করতেই হবে। আর পড়ার সময় হয় কি যে ব্রেনকে আগেই প্রেশার দিয়ে দাও, এটা তো সেভ করতেই হবে, হ্যাঁ, ব্রেন তখন ছেড়ে দেবে, তখন তোমার ঘুম আসায় দেবে, এই সেই অনেক কিছু। বুঝছো? পড়াশোনাটাকে এনজয় ভাবে দেখবা যখন, যেমন আমরা হলো যে জিনিসটার মধ্যে আনন্দ পাই সেটা কিন্তু আমরা বেশি বেশি করতে পছন্দ করি না। তো পড়াশোনাকে একটু আনন্দের মধ্যে নিতে হবে। মনে রাখতে হবে যে সায়েন্স হচ্ছে সবসময় লজিক, কোনো কিছুরই নাম এমনি এমনি হয়নি, প্রত্যেকটার পিছনে কাহিনী আছে, কাহিনী ছাড়া কোনো কিছু হয় না, ওই কাহিনীটার মধ্যে জানতে হবে। বুঝতে পারো কি? যেমন মানুষের বৈজ্ঞানিকের নাম কি এটা তোমরা জানো, তাই না? বলো কি? হোমো সেপিয়েন্স। কিন্তু তোমরা এটা জানো না যে এটার বাংলা অর্থ কি জানো? হোমো সেপিয়েন্স, তো এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো হোমো মানে আমরা, সেপিয়েন্স মানে বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান। বুঝতে পারছো? তাহলে যখন তুমি বাংলাটা অর্থটা বুঝবা তখন কিন্তু তোমার হলো সেটা ভালো লাগবে। মানে তুমি কারণ কি মানুষ তো আসলে বুদ্ধিমান, তাই না? তো ওই কারণেই নামটা এইভাবে হয়েছে, এমনি এমনি হয়নি, লজিক্যালি হয়েছে। আমরা তো আসলে বুদ্ধিমান, অন্য প্রাণীর তুলনায় তো বুদ্ধিমান নাকি, সেজন্য এরকম না। তো সব কিছু লজিক আছে, লজিক ছাড়া কিছু হয় না। এখানে গ্রন্থির জিনিসটা তুমি না বুঝে মুখস্থ কেন বলবো? তুমি এটা বুঝবা যে এটা কেন এর নাম গ্রন্থি হয়েছে, যে এমন কোষ বা কোষগুচ্ছ যারা কোনো রসকরণ করে এরকম কিছুকে আমরা গ্রন্থি বলি। ঠিক আছে? এখন এখানেও বোঝা যাচ্ছে যে বহিঃক্ষরা গ্রন্থি নাম কেন হলো, অন্তঃক্ষরা গ্রন্থি নাম কেন? বহিঃক্ষরা মানে কি? বাইরে ক্ষরণ করে, কোথাও থেকে উৎপন্ন হলো সেখানে ক্ষরণ করলো না, সেখানে ফেললো না, বাইরে কোথাও ফেলে দিল, তাহলে এটা বহিঃক্ষরা। কিরকম? যেমন ধরো যে এইখানে মনে করো যে এটা
এটা অগ্ন্যাশয়, এটা লিভার, হ্যাঁ, এটা লিভার। তো এই লিভারে তোমার হচ্ছে যে এই লিভারটা কিন্তু নিজে একটা গ্রন্থি, লিভারটা একটা নিজেই গ্রন্থি। তাহলে এই গ্রন্থি তোমার হচ্ছে প্রথমে এখানে পিত্তথলি থাকে, এখানে তার রস জমা করে, পরে এখান থেকে ডিউডেনামে চলে আসে। তার মানে যে এইখানে তৈরি হলো এবং এটা বাইরে আরেক জায়গায় এটা ফেলে দিচ্ছে, মানে ক্ষরণ করছে, বাইরে ফেলেছে, সেজন্য নাম হলো বহিঃক্ষরণ, বাইরে হচ্ছে বহিঃক্ষরণ। কিন্তু যদি কোথাও তৈরি হয়ে বাইরে না ফেলে, ওখানেই ফেলে, তাহলে অন্তঃক্ষরণ। যেমন পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কে আছে, তাই না? থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি আছে না? এদের কাহিনীটা কি হয় জানো? এদের কাহিনীটা হলো যে মনে করো আমাদের রক্ত আসলে সব থেকে ভিতরের তরল, ভিতরের দিকের তরল রক্ত। বাইরের দিকে তো আসলে রক্ত না, ভিতরের দিকে রক্ত থাকে, তাই না? বাইরে থেকে রক্ত দেখা যায় না। তো আমাদের রক্ত নালীর আশেপাশে তোমার কিছু গ্রন্থি থাকে, রক্ত নালীর আশেপাশে, এবং এখানকার যে রসটা সেটা রক্তের ভিতরে পাঠায়। তাহলে ভিতরের দিকে পাঠাচ্ছে, বাইরের দিকে পাঠাচ্ছে না। রক্ত হলো আমাদের ভিতরের তরল, তাহলে ভিতরের দিকে পাঠাচ্ছে। এখান থেকে কোনো নালী টালি কিচ্ছু নাই, দেখো নালী নাই, কিন্তু একবারে গায়ের সাথে লেগে থাকে এবং ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে এখানে পাঠাই যাচ্ছে। কোনো নালী টালি কিচ্ছু নাই, সরাসরি ভিতরের দিকে পাঠাচ্ছে। ভিতরের দিকে পাঠাচ্ছে তাই অন্ধ করা, ভিতরে ক্ষরণ করছে, তাই কিনা? এখান থেকে পাইপের মাধ্যমে অন্য কোথাও যদি হতো তাহলে বাইরে ক্ষরণ করছে, বহিঃক্ষরণ। যেখানে তুমি হলে সেখানে করলে অন্ধ করা, ভিতরে ক্ষরণ। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে আসলে বহিঃক্ষরণ, অন্তঃক্ষরণ আর নামকরণটা আছে। তাহলে গ্রন্থি সম্পর্কে তোমরা জানলাম মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, মনে রাখতে হবে আরেকটা বিষয়, সেটা হলো যে পড়ানোর, তোমাদের পড়ানোটা চলবে কিভাবে। প্রতিদিন যেমন পরীক্ষা বললাম, কারণ হলো তোমাদের প্রথম অধ্যায় তো প্রথমে হবে, হ্যাঁ। তো প্রথম অধ্যায় অনেক বড়, এত বড় অধ্যায় তোমরা হচ্ছে যে যদি একবার আমি পরীক্ষা নিই তাহলে তোমাদের ভালো পরীক্ষা হবে না, হ্যাঁ। তো এখানে অনেক টপিকস আছে, একটা করে টপিকস আলোচনা, তারপরে দিন পরীক্ষা, আবার একটা করে টপিকস আলোচনা, তারপরে দিন পরীক্ষা। বুঝতে পারলো কি? এইটাতে কিন্তু এইটা আবার টেনশন করো না যে তাহলে সিলেবাস কমপ্লিটের সমস্যা হবে কিনা, এত পরীক্ষা দিলে। আমি তো 22 বছর ধরে পড়াচ্ছি, বুঝছো? খালি প্রত্যেকবারই ফার্স্ট ইয়ার পরীক্ষার 1-1.5 মাস আগেই সিলেবাস কমপ্লিট হয়ে যায়, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। বুঝতে পারছো? তো এই জন্যে যে প্রতিদিন পরীক্ষা 10 মিনিট, এটা তোমার উপকার হবে, অপকার হবে না। অপকার হবে? আচ্ছা, আরেকটা কি যে প্রতিদিন পড়াবো এবং ফিডব্যাক দেবো। ফিডব্যাক কেন নিতে হয়? যে যখন আমি পড়াবো, যদি আমি শুধু বক্তব্য দিয়ে যাচ্ছি, লেকচার দিয়ে যাচ্ছি, হ্যাঁ, তাহলে কি হবে? তোমার মনোযোগ অনেক সময় ধরে রাখা কঠিন হয়। কারণ কি, আমরাও তো স্টুডেন্ট ছিলাম এক সময়, যে শয়তান খুবই জ্বালায়, হ্যাঁ। তুমি এখানে বসে আছো, কিন্তু দেখা যায় হঠাৎ মাঝে মধ্যে তুমি এখানে নাই, মানে তোমার শরীর এখানে আছে কিন্তু মন কোথায় পড়ে আছে, এরকম হয়ে যায় অনেক সময়, হ্যাঁ। তো ওইটা যেন না হয়, সেটার জন্য নিয়ম হচ্ছে, সেটার জন্য নিয়ম কি জানো? নিয়ম হচ্ছে যে পড়াবে সে মাঝে মধ্যে প্রশ্ন করবে। তুমি চিন্তা করবা যে আমি যদি না শুনি তাহলে তো আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো না, ব্যাপারটা তাই হবে। তো ওই কারণে তুমি তখন অ্যালার্ট থাকবা। আর যদি তুমি জানো যে পড়াচ্ছে পড়া, আমাকে তো প্রশ্ন করছে না, তাহলে না শুনলে সমস্যা নেই, পরের দিন পরীক্ষা হলে দেখে নেবো সেটা। তো তাহলে না শুনলে তো তুমি বিষয়টা ভালো বুঝলে না, তাই কিনা? যেমন সত্যি বলতে কি, যে আমি যেমন এই যখন থেকে পড়াই তখন থেকেই আমি নিয়োগ করছি যে আমার অনেকগুলো ব্যাচ হয়, কিন্তু আমার ব্যাচে 20 জনের বেশি আমি কাউকে ভর্তি নিই না। 20 জন হয়ে গেলে কেউ নগদ টাকা নিয়ে আসলেও আমি তাকে ভর্তি নিয়ে নিব। কারণ আমি এক সময় একটা ব্যাচে সর্বোচ্চ 43 জন হয়ে গেছিল। তো আমি দেখছি যে না, আমি ভালো সেবা দিতে পারছি না, আমার তাই মনে হয়েছে। কারণ কি, ধরো আমি ছবি আঁকানো শিখাচ্ছি, এখন বোর্ডে ছবি আঁকানো শেখানো দেখে সবাই যে পারবে কি গ্যারান্টি আছে? কেউ না কেউ তো ওর মধ্যে 4-5 জন পারবে, তাহলে তার কাছে যে আমি হাতে কলমে শিখা দিতে পারছি। কিন্তু আমার যদি 250 জন থাকে, এটা সম্ভব? কিন্তু এটা হলো কমার্শিয়াল ব্যাপার সেবা, অনেকে এটা করছে, ওরা কিন্তু খালি টাকা ইনকামের জন্য এটা করছে, সেবা দেওয়ার মেন উদ্দেশ্য না। যে কারণ তার টাকা তো আসছে। 250 জনের মধ্যে যেটা হয়, যেমন আমি দেখেছি যারা 250 জন পড়ে, 200 জন পড়ে, এদের প্রত্যেকেরই দেখা যায়
আবার বাসায় একটা প্রাইভেট টিউটর নিতে হয়, বুঝছো? এখন অনেকে লজ্জায় বলে না, কিন্তু শহরের স্টুডেন্ট গুলা সবগুলাই হচ্ছে এরকম, যে যারা বড় বড় জায়গায় পড়ে ওই 200 জনের মধ্যে, ওটা তো আসলে প্রাইভেট না, প্রাইভেট মানে পার্সোনাল, তাই না? ঠিক কি না? তাহলে ওটা তো জনসভা, ওই জনসভার মধ্যে কি ক্লাস হয়? জনসভার মধ্যে কি আর ক্লাস হবে? তখন ধরো তুমি ধরো ওই ফিডব্যাকও তো সবাইকে ধরা সম্ভব হয় না। তো তুমি অন্যমনস্ক হওয়ার কারণে তুমি একটা জিনিস বুঝুনি, তখন চিন্তা করলে হায় ভুল হয়ে গেছে, আমি অন্যমনস্ক হয়েছি, এটা বুঝিনি, এটা আরেকবার বলি। তুমি বললে ভাই আমি এটা বুঝিনি, তখন কিন্তু তোমার বলতেই খারাপ লাগবে, খারাপ লাগবে না? তখন মনে হবে যে হয়তো বা সবাই বুঝেছে, আমি বলতে দেবো তখন ওনারা অপমান করবে, এরকম একটা কাহিনী হবে না? হবে কিন্তু, হ্যাঁ, যে কিন্তু সেটা অল্প জনে এই ব্যাপারটা অতটা থাকে না, বেশি জনে সমস্যা বেশি, লজ্জা বা সংকোচ বেশি কাজ করে না অনেক জনের মাঝে। তো এই জন্য আসলে যে সত্যিকার অর্থেই কমার্শিয়াল ভাবেই চলছে আমাদের দেশটা, হ্যাঁ, খালি টাকা ইনকামটাই বড় বিষয়। যেমন আমার কাছে একটা স্টুডেন্ট, তোমার হচ্ছে আমার কাছে সেকেন্ডারি স্টুডেন্ট কিন্তু বেশি আসে, বুঝছো? বিভিন্ন জায়গায় স্যাকা টাকা খায় তারপর আসে। তো আমার কাছে একবার একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে তোমার হচ্ছে এক জায়গায় মানে টাকা দিয়ে ভর্তি টর্তি হয়ে 15,000 টাকা দিয়ে ভর্তি হয়ে তারপরে হচ্ছে যে 3 মাস পরে ও হচ্ছে যে আমার কাছে আসছে, আসার পরে বলছে যে মানে আমি হচ্ছে ভুল করে শহরের ভালো ভালো স্টুডেন্টরা বড় বড় জায়গায় ভর্তি হচ্ছে, ওটা দেখে আমিও ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হয়ে আমি বিপদে পড়ে গেছি, মানে আসলে ওরা হচ্ছে যে ওই অত বড় ক্লাসে পড়া বোঝার জন্য ওরা আবার বাসায় প্রাইভেট টিচার আছে, আমি তো বেঁচে থাকি, আমার তো এটা সম্ভব না, আর বাসা থেকে অত 2 জায়গায় পড়ানোর টাকাও দেবে না। তো বলছে যে আমি তাই কি করছি, আমি হচ্ছে যে আমার আব্বাকে বলছি, মিথ্যা কথা বলছি নিজে বাঁচার জন্য। তো কিরকম মিথ্যা কথা? তো আমি বলছি যে আমি আসলে যে সব প্রাইভেটে ভর্তি হয়েছিলাম, তো এর মধ্যে 3টে সাবজেক্টের কথা বলছে আর কি। তো বলছে যে একটা ভাইয়ার কাছে তো ফুল পেড দিয়ে ভর্তি হয়েছে, কিন্তু ওই ভাইয়াটা মারা গেছে। তো এখন তো আর কিছু করার নাই, তাই আমার অন্য জায়গায় পড়তে হবে। আর 2টা বলছি যে চাকরি হয়ে গেছে, তাই রাজশাহীর বাইরে চলে গেছে। এইগুলো আমার নতুন করে টাকা দেয়, আমার ভর্তি হয়েছে, বুঝছো? এরকমও ঘটনা ঘটে, অনেকে ঠকে যায়, মানে অল্প বয়স তো, বিভিন্ন জায়গা থেকে ফোন টোন এটা সেটা সেটা সে তো হুজুকে যায়, মনে করো ভর্তি হয়েছে, হ্যাঁ? যে পরে মনে করো আর সামাল দিতে পারে না, ঝড় সামাল দিতে পারে না অত বিশাল জনতার মধ্যে, হ্যাঁ? তো এটা তো স্বাভাবিক যে আগেকার মানুষের বাচ্চাদের যত্ন কেমন হতো, যখন 15-20টা বাচ্চা হতো আগেকার বাচ্চারা কিন্তু এত যত্ন পেত না, কিন্তু আর এখন ধরো 2-1 পিস বাচ্চা হয়, যত্ন বেশি পায় না, পায় কি না? আগের থেকে বেশি পায়। আগে নাকি এরকম ঘটনা ঘটতো যে আমার আব্বু এরকম বলে যে তোমার হচ্ছে যে আগে এরকম হতো যে অনেক সময় 15-20টা বাচ্চা, তো অনেক সময় বাবা হচ্ছে কোন বাচ্চার নাম কি সেটা বলতে পারতো না, অনেক সময় অনেকগুলো ছেলে ভুলে গেছে, মনে নাই, এরকম ঘটনা ঘটতো, কারণ কি যত্ন নাই তো। এখন তুমি ধরো ওরকম 200 জনের কাছে যখন পড়বা, 250 জনের কাছে পড়বা, ওই ভাইয়াটা তোমাকে বাইরে দেখলে চিনতে পারবে না, চিন্তা করবে এতজনের মধ্যে তো মনে রাখতে হবে, তাই কি না? তো স্পেশাল একটা আলাদা ব্যাপার স্যাপার, হ্যাঁ? যখন তুমি বিশাল জনতার মধ্যে পড়বা, তোমার গুরুত্ব দাম ওইভাবে থাকবে না। যেখানে তোমার কোনো মূল্যায়ন নাই সেখানে তোমার তো যাইতে ইচ্ছা করা উচিত না, কিন্তু তারপর হুজুগে বাঙালি বলে কথা না। যেখানে তোমার 1 পয়সা দাম নাই, তোমাকে রাস্তায় দেখলে চিনবে না, কথা বলবে না, তোমার যদি ফোনে কথা বলতে ইচ্ছা করে ওই ভাইয়ের কাছে, তাও তোমার ফোন রিসিভ করবে না, সম্ভব না রিসিভ করা। যে কত স্টুডেন্ট কতবার রিসিভ করবে, ওদের এরকম ধরা রিং টিং ধরে না, বুঝছো? যে এমনি স্টাফ যারা আছে তাদের সাথে যা বলার বলা না, কিন্তু ওই যে তোমাকে এক্সট্রা ক্লাস নেওয়া বা অন্য কোনো সুযোগ সুবিধা তুমি না পাও, তো ওই জিনিসগুলো অনেকে বুঝে না আর কি, হ্যাঁ? যে যেমন ধরো কেন বোঝে না, কারণ কমার্শিয়াল ব্যাপারটা হয় যে এরা এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে যে তোমার, এরা তো এটা আমি বলছি না যে যারা 200-250 জন পড়ায় তারা খারাপ পড়ায়, সেটা না, তারা ভালো পড়ায়, কিন্তু তুমি নিতে পারার যে ক্ষমতা সেইটা, সেই জায়গাতে তোমার একটু সমস্যা এই, কিন্তু তাদের খারাপ পড়ায় তা না, তারা অনেক খাটাখাটি করছে, হ্যাঁ? তো আমি যেমন তোমাদের বলছি অধ্যায়ভিত্তিক সিট টিট আছে, অন্যরাও দেখে, কিন্তু যখনই অনেকজনের মধ্যে হয় তুমি তখন শিখতে পারবে না, হ্যাঁ? এরকম এরকম না যে আমি তোমাদের অর্থনৈতিক
যে নোট দিব, বই দেবো, অন্য কোথাও দেবে না, তার অন্য কোথাও দেবে। বুঝতে পারছো? কিন্তু হলো তোমার শিখতে পারার যে ব্যাপারটা, যে এখন ওরা যখন বলে যে আমার হচ্ছে সরকারি মেডিকেলে আমার হচ্ছে যে ধরো বললো 50 জন চান্স পাইছে, তুমি চিন্তা করছো সর্বনাশ, 50 জন চান্স পাইছে আর শান্ত বায়োলজির দিকে মাত্র 8 জন চান্স পাইছে, তাহলে তো 50 জন চান্স পাইছে, তাহলে ওটাই বেশি ভালো। কিন্তু ওরা কি এটা বলে যে আমার এখানে পড়তে 1000 জন, তার মধ্যে 950 জন চান্স পায়নি, এটা কি বলবে কখনো? অথচ আমার হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনে 17 জন ছিল, তার মধ্যে 8 জন সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, তাহলে পার্সেন্টেজ কার ভালো হলো? পার্সেন্টেজ আমার ভালো না? সংখ্যা কম কিন্তু পার্সেন্টেজ তো ভালো, পার্সেন্টেজের দিক থেকে ভালো হলো কিনা? কিন্তু ওরা কি এটা বলবে কখনো প্রসপেক্টাস বা ইয়েতে যে আমার এখানে 1000 জন পড়েছিল, তার মধ্যে 950 জন চান্স পায়নি সরকারি মেডিকেলে? তাহলে এই জায়গাটা ধরা আছে, তখন চিন্তা করতে কি সর্বনাশ, তো শান্ত বায়োলজি তো মাত্র 8 জন চান্স পেয়েছে আর এখানে 50 জন, এইটাই ভালো। কিন্তু কতজন চান্স পেলে বলবে? এই জায়গাতে এরকম সব মুখরোচক ব্যাপার-স্যাপারগুলো থাকে। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বুঝে বুঝে পড়তে হবে, এটা হলো প্রথম কথা, এটা বুঝে গেলাম। এখন আমরা এখানে আসি, দেখো প্যারাটিড গ্রন্থি নামকরণটা কেন প্যারাটিড গ্রন্থি হলো সেটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আসে প্যারাটিড গ্রন্থি কোথায় থাকে, পরীক্ষায় আসে প্যারাটিড গ্রন্থি কোথায় থাকে। তুমি যদি অর্থটা না বুঝো তাহলে কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো প্যারাটিড কথাটা আসছে দুইটা শব্দ, গ্রিক শব্দ প্যারা, প্যারা মানে পাশে, অটিক মানে কান, তার মানে এই কানের পাশে থাকে। প্যারাটিড গ্রন্থি কোথায় থাকে? কানের পাশে থাকে। এই যে কান, কানের এখানে আছে, এখানে আছে, ঠিক আছে? 3 জোড়া, কিন্তু এই কানের এখানে একটা, ওই পাশে একটা, এইভাবে করে। আবার এখানে কিন্তু 2টা গুচ্ছ, এখানে 2টা গুচ্ছ, 3 জোড়া, মোট 6টা। হ্যাঁ, গ্রন্থি। তো তাহলে তুমি অর্থটা জানো, প্যারাটিড মানে, প্যারাটিড গ্রন্থি মানে কানের পাশে থাকা গ্রন্থি। এবার তুমি অর্থ জানলা, আর যে জানে না এর অর্থ কি সে গোলায় ফেলতেই পারে। আর তুমি অর্থ জানো, তুমি কি গোলায় ফেলো না? গোলায় ফেলো না, তুমি অর্থ জানো। এটা কানের পাশে থাকে। এখন কোথায় থাকে? হয়তো বললো নাকের মধ্যে থাকে, নাকের পাশে থাকে, চোখের পাশে থাকে, ঠিক আছে? যে ধরো অর্থ বুঝবে না সে কিন্তু ওগুলো দিয়ে দিতেই পারে, মনে নাও থাকতে পারে। কিন্তু তুমি অর্থ জানো, তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না, তুমি জানো এটার অর্থই এটা, তাহলে এইটা কানের পাশেই হবে। বুঝতে পারছো? এটা কিন্তু মেডিকেল মেশিন আসছিল কোথায় থাকে, তাহলে এই যে অর্থটা জানা দরকার আছে। এখন বইয়ে তার অর্থ থাকবে না, কারণ কেন থাকবে না? কারণ বইয়ে অর্থ দিতে গেলে তো বই অনেক মোটা হয়ে যাবে। তোমরা তো ইংরেজি বই পড়ো, ইংরেজি বইয়ে কি বাংলা অর্থ দেওয়া থাকবে? ওটা তো তোমাকে আলাদা করেই শিখতে হবে, শিখতে হবে না? এই জন্য যে এই জন্য অর্থ বুঝে বুঝে পড়তে হবে, লজিক জেনে জেনে পড়তে হবে, তাহলে তোমার ভালো লাগাটা বাড়বে। বুঝতে পারছো? তখন তুমি যদি বুঝে পড়ো তাহলে কি তুমি আসলে বায়োলজি প্রেমে পড়তে পারো। লজিক জানবা তো তোমার ভালো লাগবে, আর আন্দাজে মুখস্থ করবা, জিন্দিগি তো তোমার বায়োলজি ভালো লাগবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল। এখন দেখো এটার নাম সাব লিঙ্গুয়াল গ্রন্থি। সাব মানে কি? নিচে, লিঙ্গু মানে জিহ্বা, লিঙ্গু মানে জিহ্বা, মানে কি জিহ্বার নিচে। তাহলে জিহ্বার আমাদের এখানে জিহ্বা আছে বলে জিহ্বার লিঙ্গুয়াল আর এই থুতনির ভিতরের দিকে থাকে। তাহলে জিহ্বার নিচে থাকে, তাই এর নাম সাবলিঙ্গুয়াল। সাবমেন্ডিবুলার, তার মানে মেন্ডিবুলার মানে কি চোয়াল, এই যে চোয়াল, এটা হলো চোয়াল। চোয়াল যেখানে শেষ হয়ে গেছে এরকম জায়গাতে আছে, চোয়াল যেখানে শেষ, এই যে চোয়াল, চোয়াল শেষ, শেষ চোয়ালের শেষের দিকে আছে, এইখানে চোয়ালের নিচে। মেন্ডিবল কথাটা কিন্তু আসছে যে মেশিন থেকে, মেশিন মানে নরম ছিল, যেটা নড়াচড়া করে, যে এটাই তো আমাদের নড়াচড়া করে নাকি, তাই না? মানে এটা নড়াচড়া করে মানে আমরা নড়তে পারি, এটা তো একা একা নড়বে না, তাই না? আর যদি এটা একা একা নড়তে আমি হাত ছাড়াই তো আমার ভয় পেতাম, ঠিক কিনা? তাহলে আমাদের এই অংশটাই নড়ে, উপরেরটা নড়ে না কিন্তু। যেমন সাপের দুটাই মেন্ডিবল, উপরেরটা মেন্ডিবল, নিচেরটাও মেন্ডিবল। কেন? দুটাই নড়ে। বুঝতে পারছো? আমাদের ক্ষেত্রে তা না। তাহলে এইভাবে মনে রাখবা এটার নাম কেন এরকম হলো। এখন দেখো এই নালীটার নাম ইসোফ্যাগাস, এর আরেকটা নাম হলো অন্ননালী বা খাদ্যনালী। এই যে অন্ননালী বা খাদ্যনালী, ইসোফ্যাগাস, অন্ননালী বা খাদ্যনালী। তো এইটা একটু মনে রাখতে হবে যে
ইসোফেগাস নামকরণটা কেন হয়েছে? দেখো এই যে ইসো মানে হলো গ্রহণ, ইসো মানে কি গ্রহণ, ফেগাস মানে কি পাঠানো, মানে এই হচ্ছে খাদ্য গ্রহণ করে এবং হচ্ছে পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? পাকস্থলীতে পাঠিয়ে দেয়। তো এই জন্য এই জিনিসটার নাম আসলে ইসোফেগাস হয়েছে, ইসোফেগাস। বুঝতে পারছো? যে আমাদের তো আসলে খাদ্যনালী যেখানে থাকে তার পাশে তো আবার আরেকটা নালী থাকে না, শ্বাসনালী। শ্বাসনালীর খাদ্যনালী একটু হালকা করে দেখেন, আমি আরো একটু বুঝবা যে আমাদের ঠিক এই জায়গাটাতে মনে করো একটা এইভাবে করে নেমে আসছে। সামনেরটা কিন্তু আসলে শ্বাসনালী, নিচেরটা কি খাদ্যনালী। এই যে শ্বাসনালীর এখানে কিন্তু একটা এরকম একটা ঢাকনার মতো একটা অঙ্গ থাকে যার নাম কি অ্যাপিগ্লুটিস, তাই না? যার নাম হলো অ্যাপিগ্লুটিস। এখন এই যে নাক আছে, হ্যাঁ, নাকের এই জায়গায় আবার এখানে আরেকটা জিনিস ঝুলে গেছে, দেখেছো কি? মুখ হা করলে তুমি দেখবা, মুখ হা করলে দেখবা যে একটা জিনিস আঙ্গুলের মতো একটা জিনিস ঝুলে না, ওটার নাম কি মনে আছে? এই তো সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ, আলাজিহ্বা বা আলজিহ্বা বলা হয়, ইংরেজি বলে উভুলা। উভুলা মানে আসলে আঙ্গুল, উভুলা মানে আঙ্গুল, যেহেতু এটা আঙ্গুলের মতো, তো আঙ্গুলের মতো ঝুলে, তাই এর নাম কি আঙ্গুল। তাহলে এটা আসলে থাকে কেন? আমরা যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা নাকের ভিতর দিয়ে আবার এদিক দিয়ে চলে না আসে, এই জন্য এখানে এরকম থাকে, বুঝছো? মানে তুমি মুখ দিয়ে খাওয়ার গিলাস সময় ওখানে প্রোটেকশন দিচ্ছে খাবারটা, এইটা থাকার কারণে কি হচ্ছে, এইটা ভেদ করে এই দিক দিয়ে আসা পারে না, ওই জন্য এটা প্রোটেকশন দেওয়ার জন্য এটা থাকে। এটা আলাজিহ্বা, মনে রাখবে আলাজিহ্বা আ আছে মানে আগে থাকে, উপজিহ্বা বা অ্যাপিগ্লুটিস এটা পরে থাকে। তো এই যে অ্যাপিগ্লুটিস দেখছো না, এটার কাজ হলো যে আমরা যখন খাবার গিলি তখন কিন্তু এই জিনিসটা এর উপরে বসে যায়, এই জন্য খাবার গেলার সময় শ্বাস বন্ধ থাকে। দেখবে পানি খাওয়ার সময় তুমি কিন্তু একবারে পানি খেতে পারো না, অনেক সময় দম আটকে যায়। কেন? কারণ ওই সময় শ্বাস বন্ধ থাকে, ওই সময় শ্বাস বন্ধ থাকে, বুঝতে পারছো? তো খাওয়ার সময় এই জন্য মানুষ একটু হাঁপাই যায় পানি খাওয়ার সময়, যদি অনেকক্ষণ ধরে খায় তাহলে, তাই কি না? তো অনেক সময় দেখো না যে বেসম লাগে, শুনেছো বেসম লাগা? শুনছো? বেসম কেন লাগে বলো তো? বেসম লাগে শ্বাসনালীতে খাবার যদি চলে আসে, শ্বাসনালীর মুখের এখানে প্রচুর স্নায়ুতন্ত্র আছে আর কি, হ্যাঁ, এরা খুব উদ্দীপ্ত, এর আশপাশে একটু পানি বা ঝোল টোল যদি যায় তো কাশি দেয়, খুব কাশি দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে, বুঝছো? তো অসুস্থ মানুষ বা বেশি বয়স্ক মানুষের পানিও যদি চলে যায় সে মারা যাবে, কারণ তার এটা উঠানোর ক্ষমতা তার থাকে না। তবে আমরাও মারা যাবো যদি বড় খাবার ভাত গিলার সময় চলে আসলো, পাউরুটি বা রুটি ভিতরে ঢুকে গেল, শ্বাসনালীতে চলে গেল, তাহলে তোমার বাহ্যিকভাবে তোমার তেমন কিছুই হবে না, তুমি জাস্ট মারা যাবে, এছাড়া আর এর থেকে বেশি কিছু হবে না। মারা যাওয়ার পর কোনো শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই হয়ে যায়, যেমন তেমনই আছে, মারা যাবে, তাই না? তো এই অ্যাপিগ্লুটিসের ঢাকটা হয়ে যায়, বুঝছো? আর এইটা তো হচ্ছে সামনেরটা কিন্তু শ্বাসনালী, পিছেরটা খাদ্যনালী, এদিক দিয়ে শ্বাস যাতায়াত করে খাদ্যনালী। এখানে কিন্তু আমরা একটা খুবই কুদরতি সিস্টেম আছে, সেটা হলো খাদ্যনালী কিন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে খাবার পাঠায়। তো এই জন্য আল্লাহ কি করছে, এই জন্য আল্লাহ যে কাজটা করছে সেটা হলো যে এইখানে শ্বাসনালী তরুণাস্থি রিং দেওয়া আছে, শ্বাসনালীতে তরুণাস্থি রিং দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? শ্বাসনালী যেন চুপসে না যায়, শ্বাসনালী চুপসে গেলে তো তুমি মারা যাবে, তাই না? তুমি রাতে ঘুমা আসছো, শ্বাসনালী এরকম এমন হয়ে গেল, তাহলে তুমি বাজবা, তখন তুমি ধরো একটা লাঠি মাটি ঢুকায় একটা আবার ইয়ে করতে হবে, সেটাও তো সম্ভব না, নিজে নিতে পারবা না। তো ওই জন্য আল্লাহ কি করছে, প্রোটেকশনের জন্য ওখানে একটা তরুণাস্থি রিং দিয়ে রাখছে। তবে রিংটা গোল দিলে তো আরো মজবুত হতো, কিন্তু আল্লাহ গোল দেয়নি। কেন দেয়নি গোল? কারণ এটা যদি গোল দিত তাহলে এই দিকটা তো প্রসারিত সংকুচিত হয়, এটার সাথে বাড়ি খেত, বাড়ি খেয়ে খাদ্যনালীর ক্ষতি হতো, ওই জন্য আল্লাহ এটা করেনি। ওই জন্য তো আল্লাহ বলছে না, সূরা ওয়াক্কিয়ার মধ্যে আছে যে
আমার সৃষ্টির মধ্যে তুমি ভুল খুঁজে দেখার চেষ্টা করো, তোমার চোখ হয়রান হয়ে ফিরে আসবে, বারবার তাকাও, কিন্তু আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল খুঁজে পাবা না, তাই কি না? তো যেটাই ভাববা সেখানে কিন্তু দেখবে যে আল্লাহ। কোনো কোম্পানি যখন তোমার হচ্ছে কোনো কিছু বানায়, সেই কোম্পানি কিন্তু সিলটা দেয় না। আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করে তার নিজের নামের সিল কিন্তু আমাদের আছে। কোথায় আছে বলো তো, বলতে পারো? শুনে নিয়ে যাবে। আচ্ছা, সেটা হলো আমাদের হাতে। এ দেখো, এটা হলো আলিফ, এটা হচ্ছে কি লাম, আর এটা হলো হা। এটা তাজদিদের মতো করা আছে, হাত দিয়ে করো, সামনে রেখো, এখানে রেখে দাও। এই দেখো, এটা আলিফ, এটা হলো লাম, আর এর সাথে এটা হা। হা দুই রকম আছে না, একটা মুখ খোলা, একটা মুখ বন্ধ, দেখছো? তাই না? লাম না, এই যে হা। তাহলে দেখছো আল্লাহ আমাদের বানায় তার সিল করে দিয়েছে। দেখছো দেখছো, বুঝতে পারছো? হ্যাঁ, তো নরমালি যে যারা আসলে সায়েন্সে পড়াশোনা করে, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবে, তারাই অধিকতর ধার্মিক হয়। বুঝতে পারছো? আমরা যখন ইয়েতে পড়তাম, তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি, সায়েন্সের টিচার তো সবাই, আমরা যখন কলেজে পড়ছি, আমি ইন্টারমিডিয়েট রাজশাহী কলেজে পড়তাম, তো আমি সেখানে দেখছি সায়েন্সের টিচার যারা বেশি ধার্মিক হয়। হ্যাঁ, তোমার মেডিকেলে ডিএমসিতে যারা পড়ে বেশিরভাগই ধার্মিক, বুয়েটে যারা পড়ে বেশিরভাগই ধার্মিক, ম্যাক্সিমাম। ওই সৃষ্টি নিয়ে ভাবতে গেলে তখন তুমি হলো স্রষ্টাকে খুঁজে পাবো অটোমেটিকলি। বুঝতে পারছো? যে এবং সব প্রশ্নের উত্তর পাবা, কিন্তু আর্টসের এরা কিন্তু উত্তর পাবে না। আর্টসের যেমন ধরো কথার কথা, তোমাকে যদি কেউ অনেক আর্টসের স্টুডেন্ট এরকম কোশ্চেন করবে, এটার উত্তর জেনে রাখো। ধরো তোমাকে কেউ কোশ্চেন করবে যে সব কিছুই তো আর কি, একসময় তো মহাবিশ্ব বলে কিছুই ছিল না, তাই না? একবারে অদৃশ্য ছিল, তখন একটা শক্তির আভাস ছিল, একটা বৈজ্ঞানিকরা বলে। তারপরে ধরো শক্তি থেকে পরে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, সবকিছু সৃষ্টি হয়েছে, একসময় ছিল না, একসময় হয়েছে। এখন তোমাকে শয়তান প্রশ্ন করতে পারে যে তাহলে সবকিছু যদি সৃষ্টি হয়, তাহলে আল্লাহ কিভাবে হলো? হ্যাঁ, কিন্তু যে সায়েন্সে পড়বে, এই উত্তর কিন্তু তার কাছে খুব সহজেই সে বুঝতে পারবে, জানতে পারবে। বলো তো কি হতে পারে? এর উত্তর কি হতে পারে? এর উত্তর হলো, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কাদির, আল্লাহ হলো মহাশক্তি। হ্যাঁ, তো আমরা তো জানি শক্তির কোনো সৃষ্টি নাই, শক্তির কোনো ধ্বংস নাই। তাহলে আল্লাহ আমার সৃষ্টি হবে কি? এবং উনি তো বলেই দিচ্ছেন আমি হলো একটা মহাশক্তি। তাহলে ওনার আবার সৃষ্টি হবে কি করে, ধ্বংস হবে কি করে? তাহলে তুমি সায়েন্সে জ্ঞানের জন্য তুমি এটার উত্তর হবে, তুমি আসতে পারবে পারবে না। বুঝতে পারছো? ওই জন্য দেখা যায় যে মাদ্রাসার তুলনায় জেনারেল লাইন থেকে যারা চলে আসছে, তারা অধিকতর বেশি ধার্মিক হয়। জাকির নাইক বা আরো অনেকে আছে দেখবে ওরা বেশি ধার্মিক, মানে জেনারেল সায়েন্সের যারা। বুঝতে পারছো? এই জন্যই সায়েন্স পড়লে সবও আছে, কারণ আল্লাহ বলছে না যে যারা বুদ্ধিমান তারাই আমার সৃষ্টি নিয়ে ভাবে। সায়েন্স পড়লে তো ভাবা হয় নাকি? একটা হাদিস আছে, তুমি আল্লাহ সৃষ্টি নিয়ে যদি ভাবো, মানে 1 ঘন্টা ভাবলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমার নামে হবে। তাহলে 1 মিনিট ভাবলেই তো তোমার হচ্ছে যে 1 বছরের হয়ে যাবে। তাহলে আমরা কতক্ষণ ভাবলাম? এটা অনেকক্ষণ দিতে ভাবলাম নাকি? আমাদের 3 জনের কিন্তু অনেক বছরের নফল ইবাদতের সওয়াব হবে নাকি? আচ্ছা, তাহলে হচ্ছে এই হলো সিস্টেম আর কি। হ্যাঁ, তাহলে এই যে খাদ্যনালীর পাশে শ্বাসনালী, তাহলে খাদ্যনালী তোমার হচ্ছে এখানে তো শুধু খাদ্যনালী দেখানো হয়েছে, শ্বাসনালী দেখানো হয়, তাই না? তো এখান থেকে এখানে পাঠায়, তো এই জন্য নাম ইসোফ্যাগাস। গ্রহণ করে, মুখ থেকে খাবার গ্রহণ করে এবং হচ্ছে পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? পাকস্থলীতে পাঠিয়ে দেয়, তাই না? কোথায় পাঠিয়ে দেয়? পাকস্থলীতে পাঠিয়ে দেয়। আচ্ছা, তাহলে এবার পাকস্থলী তো এটা বাংলায় পাক মানে রান্না বাড়া করা, স্থলী মানে স্থল, যে স্থলে রান্না করা হয়। কারণ এখানে খাবারগুলো কিন্তু বড় বড় খাবার ছোট ছোট টুকরে পরিণত হয় এবং বিভিন্ন অ্যাসিড ইঞ্জেক্টে এটাও কিন্তু এক ধরনের নরম সফট হয়, এই জন্য এখানে রান্না করা হয়। এই জন্য এর নাম হলো পাকস্থলী। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো এর পর এই যে একটা অঙ্গ, এটার নাম কি? এটা জানো কিন্তু, বলো এইটা, এইটুকের নাম কি? এইটুক ভুলে গেছো? এইটুকু, শুধু এইটুকের নাম মনে আছে? বুঝতে পারো না? না না, অবশ্যই এটা মানে এই পাইপটা, এইটুক পাইপের নাম কি মনে আছে? এইটুক
ফাইভের নাম ডিউটেনাম। ডিউটেনাম 19 ছিল না যে ওই জন্য এটার নাম কিন্তু ডিউটেনাম। হ্যাঁ, ডিউটেনাম ডিউটেনাম ডিউটেনাম, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই ডিউটেনাম নামকরণ তাহলে কেন হলো? ওই যে বললাম তুমি মুক্তি যাই উচ্চারণ করো সবকিছু লজিক আছে, লজিক ছাড়া কোনো কিছু নাই। বৈজ্ঞানিকরা কিন্তু এরকম না যে আন্দাজে নাম দিয়ে দিচ্ছে, লজিক্যালি সব নামগুলো। আমাদের নাম অনেক সময় লজিক্যালি ছাড়া হয় আর কি। হ্যাঁ, হয় না? অনেকের নাম এরকম থাকে যে ধরো পটল, এরকম নাম থাকে। আমাদের একটা আত্মীয় আছে নাম হলো পটল, তো পটলের কোনো মানে হলো আন্দাজে দেখা যায় পটল, হ্যাঁ, তাই কি না? তো যদিও আমার নামের কিন্তু লজিক ছিল। আমার নাম যে শান্ত, কারণ আমি নাকি যখন খুব ছোট ছিলাম তখন হচ্ছে আমি কান্নাকাটি করতাম না, মানে ছোট বাচ্চারা খুব কান্নাকাটি করে না, আমি বলি এরকম ছিলাম যে মায়ের দুধ চাইতাম না, দিলে খাইতাম, না হলে নাই, এরকম ছিলাম আর কি। হ্যাঁ, যে ওই যে কান্নাকাটি করে আর কি দুধ দিতাম, এটা নাকি করতাম না। তো ওই কারণে আমার মা তখন বলছিল যে বাবুটা এতই শান্তশিষ্ট যে একটা বাবু যে হয়েছে এটা বুঝা যায় না, কান্নাকাটি করে না, মানে দিলে খেতাম, না দিলে কিছু বলতাম না, এরকম বুঝছো? তো ওই কারণে আমার নাম কিন্তু লজিক্যালি ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে ডিউটেনাম নামকরণটা কেন হয়েছে? দেখো, এটা একটা ল্যাটিন শব্দ। ডিউটেনাম কথাটা আছে ডিউটেনি থেকে, যার অর্থ 12 আঙ্গুল। তো 12 আঙ্গুল নামকরণ কেন হলো? 12 আঙ্গুল নামকরণ কেন হলো? প্রথম যখন, আজ থেকে প্রায় 450 বছর আগে, প্রথম যখন মানব দেহ নিয়ে তোমার হচ্ছে গবেষণা চলছিল, পেট কেটে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখতেছিল বৈজ্ঞানিকরা, 5 জন বৈজ্ঞানিক দেখতেছিল। হ্যাঁ, দেখতে যে একজন বৈজ্ঞানিক দেখলো এই নালীগুলো কিন্তু এত দূরে থাকে না, খুবই কম্প্যাক্ট হয়ে থাকে, একটা সাথে একটা লেগে থাকে, চেপে থাকে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা তো এভাবে আসলে বুঝতে পারবো না, তাই দূরে দূরে। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু আসলে দূরে থাকে, ইউ এর মতো দেখতে, উল্টা বাম দিক করে ধরলেই এটা কিন্তু দূরে থাকে, এগুলা কিন্তু খুবই কাছাকাছি থাকে, বুঝছো? তো এক বৈজ্ঞানিক বললো যে এইটুকু অংশ কেন এত দূরে, এটা একটু ভিন্ন, এরকম বলছে। তখন আরেকজন বৈজ্ঞানিক বলছে যে আচ্ছা তুমি যেটা দেখলা ওটা কত, ওটা লম্বা কত দেখো তো। তো বলছে হাতের কাছে স্কেল নাই, তো বলছে আচ্ছা আঙ্গুল দিয়ে মেপে দেখো তো এটা কত লম্বায় হয়। তখন ওই আঙ্গুল দিয়ে এভাবে ধরছে, আবার এভাবে ধরছে, তারপর দেখা হয় না। আরেকটা বলছে তুমি তো ওই আবার আঙ্গুল দিয়ে দেখা যায় 12 আঙ্গুল হয়, 4 আঙ্গুল করে দিতে 12 আঙ্গুল, এটা তো লম্বা দিচ্ছে 12 আঙ্গুল। তো বলছে তাহলে এই জায়গাটার নাম 12 আঙ্গুল থাকে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে যে মানে নামকরণের কারণ আছে, কিন্তু এমনি কিন্তু নাম হয়নি, বুঝছে? হয়নি। এখন তোমাদের হচ্ছে যেটুকু করালাম এটুকু এখন ফিডব্যাক দেবো, আর এগুলো একটু নোট করে ফেলো। হ্যাঁ, যেটুকু কোনটার মানে কি লেখা আছে একটু নোট করো, তারপরে কিন্তু আমি ফিডব্যাক দেবো। হ্যাঁ, হ্যাঁ বলো কোনটা? না এখন আপনি পরে শিখতে হবে না, কি এমনি কোনটার অর্থ কি এটা। তারপরে তোমাদেরকে ধরবো, পারলে ছোটখাটো পুরস্কারও থাকবে। এটা মাঝে মধ্যে আমি দিই, এটা চকলেট।